যে অঙ্কটা করছি এই অঙ্কটা সিবিএসসি বোর্ডে, ঠিক আছে, 2016 এসেছিল। কোশ্চেনটা কি বলেছে? 14 নম্বর কোশ্চেন। অশোক, ভীম এন্ড চেতন ওয়ার পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2:1। মানে তিনজন পার্টনার মিলে বিজনেস স্টার্ট করেছিল, তাদের রেশিও ছিল 3:2:1। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 মার্চ 2018, এবং 2018 সালের 31 মার্চে একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। দেখে নিয়েছি ব্যালেন্স শিট। এবার বলেছে অশোক, ভীম এন্ড চেতন ডিসাইডেড টু শেয়ার দ্য ফিউচার প্রফিটস ইকুয়ালি উইথ এফেক্ট ফ্রম WEF এর ফুল ফর্ম হচ্ছে উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2018। আমাদের ব্যালেন্স শিট দিয়েছে 31 মার্চ, আমাদের ব্যালেন্স শিট দিয়েছে 31 মার্চ 2018। ঠিক তার পরের দিন অর্থাৎ 1 এপ্রিল 2018 ওদের মধ্যে একটা ঝামেলা বেঁধেছে, ঠিক আছে? তো ঝামেলা বেঁধেছে, ঝামেলা যখনই বাঁধে তখনই ডিট চেঞ্জ করে দেয়। ঝামেলা বাঁধলে ডিটটা চেঞ্জ করা হয়। মানে আগের যে পার্টনার ছিল অশোক, ভীম, চেতন, ওরা আগে একটা রেশিওতে বিজনেস স্টার্ট করেছিল, ওরা আর এই রেশিও কন্টিনিউ করতে চায় না, কারণ বিভিন্ন রকম ঝামেলা বাদে, তো এই রেশিওটা কন্টিনিউ করতে চায় না, ঠিক আছে? আর যখনই আমি বলেছিলাম আমাদের টপিক চ্যাপ্টারের নাম দিয়ে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফার্ম, পরীক্ষা খুব থিওরি আসে, মানে কখন কোনো পার্টনারশিপ ফার্ম রিকনস্ট্রাকশন করতে হয়। বলছি শুনে রাখ, থিওরিতে লিখতে পারবি। মানে কোনো পার্টনারশিপ ফার্ম কখন রিকনস্ট্রাকশন মানে বুঝতে পারছিস তো, নতুন করে করা হয়। নতুন করে কখন করা হয়? যখনই রেশিও চেঞ্জ হয়। কি বললাম বুঝতে? যখন রেশিও চেঞ্জ হয়। দেখ না, আগে কি কি ছিল পার্টনার? স্যার কি কি ছিল বল? অশোক, ভীম, চেতন, তিনজন পার্টনার ছিল। আগে রেশিও কত ছিল? 3:1 ছিল। এখন রেশিও চেঞ্জ করে কত হবে? ইকুয়াল। তার মানে যখনই রেশিও চেঞ্জ হবে তখনই কিন্তু রিকনস্ট্রাকশন করা হয়। রিকনস্ট্রাকশন কখন করা হয় বুঝতে পারলি তো? পরীক্ষা এই শর্ট কোশ্চেন আসে, বলবে যে কোন রিকনস্ট্রাকশন কখন করার দরকার হয়, ঠিক আছে? শর্ট কোশ্চেন দেয়, এসএকিউ দেয়, 1 নম্বরে দেয়। কোন মানে পার্টনারশিপ ফার্মে রিকনস্ট্রাকশন কখন করা দরকার? তখন বলতে হবে পার্টনাররা যদি তাদের রেশিও চেঞ্জ করে, ঠিক আছে? এরকম বলতে হয় কথাটা। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও ইন ওল্ড পার্টনার। এক হতে পারে পার্টনাররা যদি তাদের রেশিও চেঞ্জ করে, তারপর অ্যাডমিশনের সময়ও করা হয়, তারপর রিটায়ারমেন্টের সময় করা হয়, ডেথের সময় করা হয়। বোঝা গেল কি বললাম? কি রে, শুনলে কি বললাম? পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়, হেভি দেয় কিন্তু শর্ট কোশ্চেন না, মুখস্থ রাখতে হবে। রিকনস্ট্রাকশন কখন করতে হয়? অ্যাডমিশনের সময়, রিটায়ারমেন্টের সময়, ডেথের সময়, আর এই যে মানে পার্টনাররা নিজেদের মধ্যে চেঞ্জ করে প্রফিট শেয়ারিং রেশিও। কারণ দেখেন এই চ্যাপ্টারটার নাম কি লেখা আছে? বিদ্যমান অংশীদারের মধ্যে মুনাফা বন্টনের হার পরিবর্তন। বিদ্যমান মানে বুঝিস তো, যেই পার্টনার অলরেডি ছিল। তাহলে বোঝা গেল কোশ্চেনটা কি? তার মানে এই চ্যাপ্টারটার নাম কি জানিস তো? রিকনস্ট্রাকশন অফ আ পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের রিকনস্ট্রাকশন শিখছি, ঠিক আছে? তো আগে একটা রেশিও ছিল 3:2:1। তো এখন ওরা বলছে যে এই রেশিওতে আমরা বিজনেস করতে চাই না, নতুন রেশিওতে বিজনেস করতে চাই। যখনই নতুন রেশিওতে বিজনেস করতে চাই তখনই হয় রিকনস্ট্রাকশন। তাহলে বোঝা গেল আচ্ছা, আমার একটা বাড়ি আছে, বাড়িটাকে ভেঙে নতুন করে বাড়ি করবো, ওটাকে কি বলে? রিকনস্ট্রাকশন। তেমনি পার্টনারশিপ বিজনেস, একটা বিজনেস ছিল, ওই বিজনেসটা বন্ধ করে দিচ্ছে না, ওটাকে আবার নতুন করে করছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে রিকনস্ট্রাকশন। তো এটাই বলেছে আগে রেশিও ছিল 3:2:1, এখন সেই রেশিওটা হয়ে গেছে কত? ইকুয়ালি 1:1:1। এই বলেছে। নিচে কিছু তিনটে অ্যাডজাস্টমেন্ট আমার সামনে চলে এসেছে। স্যার কি কি অ্যাডজাস্টমেন্ট? গুডউইল বলেছে 3 লাখ টাকা, দেখেছিস তো? গুডউইল দিয়েছে 3 লাখ টাকা। যখনই গুডউইল পাবি, রিকনস্ট্রাকশনের কথা বলছি, সবসময় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করবি, অন্য কিছু ভাবতে হবে না। গুডউইল থাকলে কোন এন্ট্রি করবো? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। আর অ্যাডজাস্টমেন্ট শিখি যেমন টেবিল এন্ট্রি, ব্যাস, কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। গুডউইল থাকে, টেবিল এন্ট্রি, বোঝা গেল? টেবিল এন্ট্রি মানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। হ্যাঁ, কোন স্টুডেন্ট টেবিল এন্ট্রি করবে, কোন স্টুডেন্ট স্যাক্রিফাইসিং রেশিও বা গেইনিং রেশিও করে করবে, ব্যাপারটা কি? 2 নম্বর কি বলেছে? ল্যান্ড বলেছে, দেখ এক একটা করে বলছি, অঙ্ক আরম্ভ করে দেবো। ল্যান্ড রিভ্যালুড বলেছে 1,60,000। দেখ ল্যান্ড কত ছিল? 1 লাখ টাকা ছিল। ল্যান্ড 1 লাখ ছিল, 1,60,000 হলো। তার মানে কত টাকা বেড়ে গেল? ল্যান্ড 60,000 টাকা। করবো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, তোরাও নিজেরা করতে পারবে, আমি বুঝিয়ে দিচ্ছি। বিল্ডিং 6% ডেপ্রিসিয়েটেড। বলছে বিল্ডিং 6% ডেপ্রিসিয়েটেড। আরে ডেপ্রিসিয়েটেড মানে কি? কমে যাওয়া। তাহলে বিল্ডিং কমে গেছে, 6% বিল্ডিং কমে গেছে। ক্রেডিটার্স 12,000 টাকা ওয়ার নট লাইকলি টু বি ক্লেম এন্ড হেন্স রিটেন অফ। মানে ক্রেডিটার্সরা বলেছে ওদের 12,000 টাকা দিতে হবে, ছাড় হয়ে গেল। বলছে এই দিকে তুমি রিভ্যালুয়েশন করে দাও, পার্টনার্স ক্যাপিটাল করে দাও, ব্যালেন্স শিট করে দাও। একটা জিনিস ভালো করে দেখ, মানে আমাকে ওদের মধ্যে ঝামেলাটা, ওরা কবে রেশিওটা চেঞ্জ করতে চেয়েছে? ওরা 31 মার্চ
31 মার্চ 2018 রেশিও চেঞ্জ করতে চেয়েছে। তো যেদিন ধর আজকে ধর তোরা তিনজন ABC তিনজন পার্টনার বিজনেস করছিস, অনেক 10 বছর ধরে ব্যবসা করছিস, 10 বছর পর তোদের মনে একটা চিন্তা ভাবনা আসছে যে না আমরা আর ব্যবসা করবো না, আর ব্যবসা যদি করিও এই রেশিওতে ব্যবসা করবো, রেশিও চেঞ্জ করতে চাও। তো যেই দিন তোরা রেশিও চেঞ্জ করবি সেই দিন পুরো কোম্পানিটাই চেঞ্জ করে দিতে হবে, মানে পুরো ব্যালেন্স শিট চেঞ্জ করে দিতে হবে। ধর তুই 31 মার্চ 2018 রেশিও চেঞ্জ করবি, তাহলে তোকে দেখতে হবে বিজনেসে ল্যান্ড কত ছিল। তুই তো যখন ল্যান্ড কিনেছিলি একটা টাকা দিয়ে ল্যান্ড কিনেছিলি, তো আজকে তার মার্কেটে দাম কত? বিল্ডিং কিনেছিলি, আজকে তার মার্কেটে দাম কত? প্ল্যান্ট কিনেছিলি, মার্কেটে দাম কত? কি বললাম বুঝতে পারছিস তো? তো এইগুলো মার্কেটের সঙ্গে ভ্যারি করতে হবে, করে মার্কেটের সঙ্গে ভ্যারি করলি, আর অর্থাৎ এরকম বলে ডিভ্যালুয়েশন। এই ডিভ্যালুয়েশন করার ফলে বিজনেসে কোনো প্রফিট বা লস হতে পারে, এই প্রফিট লসের টাকাটা কারা পাবে? নিশ্চয়ই পার্টনাররা পাবে। বুঝতে পারছিস তো? এই জিনিসগুলো ভাগ বাটোয়ারা করি, মানে কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্টটা বুঝতে পারলি তো? তাহলে মোট কথা, যখনই রিকনস্ট্রাকশন দেবে, রিকনস্ট্রাকশন দিলে প্রথমে তিনটে জিনিস করতে হবে। কি করতে হবে? রিভ্যালুয়েশন। প্রথম কাজ হচ্ছে যেদিনই তুমি রিকনস্ট্রাকশন করবে সেই দিন দেখবে মার্কেটে অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালু বের করবে। আমার ব্যালেন্স শিট একটা দিয়ে দেবে, ব্যালেন্স শিটে একটা ভ্যালু থাকবে আর অ্যাডজাস্টমেন্ট একটা ভ্যালু থাকবে, দুটো ভ্যালু মধ্যে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে প্রফিটও হতে পারে, লসও হতে পারে। প্রফিট আর লসের টাকাটা কারা ভাগ করবে? প্রফিট আর লসের টাকাটা কারা নিয়ে নেবে? পার্টনাররা। আচ্ছা কোন রেশিওতে নেবে? ওল্ড রেশিও, বলেছিলাম ওল্ড রেশিও দেবো। ঠিক আছে তো? তাহলে এবার যে রিভ্যালুয়েশন হয়ে গেল, তারপর ওই রিভ্যালুয়েশন টাকাটা পার্টনার ভাগ হয়ে যাবে, তার ব্যালেন্স শিট। আর এরপরে যে আমরা চ্যাপ্টারগুলো করবো অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট, এই কনসেপ্ট করেই এগোবো, একদম সেম কনসেপ্ট। সুতরাং এটা মাথায় ঢুকতে পারলে তাহলে অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। তো দেখ অঙ্কটা আরম্ভ করে দিচ্ছি। মানে একটা জিনিস মাথায় রাখ, আজকে তো আমরা চ্যাপ্টার শিখি এই কনস্ট্রাকশন, এর পরের চ্যাপ্টার শিখবো অ্যাডমিশন, তারপরে চ্যাপ্টার শিখবো রিটায়ারমেন্ট। প্রতি কটা চ্যাপ্টারেই এই তিনটেই করতে হবে, বাইরে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে। কি কি খুলতে হবে দেখছিস? ভালো করে দেখতে পাচ্ছিস? না এইটাই হবে, বাইরে একটা কিছু হবে না। কি কি হবে? প্রথমে রিভ্যালুয়েশনই হবে। ঠিক আছে? এমন না যে আমি অ্যাডমিশন করবো অন্য কিছু হবে, অন্য কিছু আসবে, এটাই আসবে। রিভ্যালুয়েশন আসবে, তারপরে আসবে পার্টনার্স ক্যাপিটাল, তারপর আসবে ব্যালেন্স শিট। বুঝা গেল কি বললাম? এর বাইরে একটা লাইন হবে। বুঝতে পারছিস কি বললাম? ব্যালেন্স শিট কোন দিন হবে? কোন দিন হবে দেখ এখানে বলে দিয়েছে, কোশ্চেনটি ভালো করে পড়িস। ব্যালেন্স শিট তো দিয়েছে 31 মার্চ 18, ঠিক আছে? যেই দিন ওরা রেশিওটা চেঞ্জ করে, যেই দিন রেশিওটা চেঞ্জ করবে সেই দিনের ব্যালেন্স শিটের ডেট হবে সেই দিন। বুঝা গেল কোন দিন হবে? কোন দিন এই ডেটটা অনেকে ভুল করে, এই ডেটটা ভালো করে দেখ। কিছু কিছু জিনিস ভুলের জায়গাগুলো দেখে নিতে হবে। তাহলে এখানে কোন ডেটটা হবে? যেই দিন রেশিও চেঞ্জ করবে। এরপরে যখন চ্যাপ্টার করবো অ্যাডমিশন, স্যার অ্যাডমিশনের সময় এখানে কোন ডেট হবে? যেই দিন অ্যাডমিট করবে। রিটায়ারমেন্টের কোন ডেট হবে? যেই দিন রিটায়ার করবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই জিনিসগুলো ভুল হয়। অনেকে কি করে, এখানে যে ব্যালেন্সটা যে 31 মার্চ 18 দিয়েছে না, ভুল করে এখানে 31 মার্চ 18 লিখে, এটা করলে হবে না। বুঝা গেল কি বললাম? তো কিছু কিছু কথা বলে দিলাম যাতে ভুলগুলো যাতে না হয়। তো দেখ এবার দেখ অঙ্কটা আমি আরম্ভ করি। অঙ্কটা আরম্ভ করছি, তোরা বুঝতে পারবি। এটা একটু বলে দিই। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, কমাতে গেলে ডেবিট করতে হয়। একটা করে পড়ছি, ঠিক আছে? প্রথমে দেখ ল্যান্ড আছে 1 লাখ টাকা। অ্যাসেট সাইডে লিখছি ল্যান্ড, অ্যাসেট সাইডে সবার প্রথমে লিখছি ল্যান্ড, 1 লাখ টাকা ইনারে লিখছি। ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট যদি করিস, ল্যান্ডের ভ্যালু দাঁড়িয়েছে এখন 1,60,000, তাই তো? ল্যান্ড ছিল 1 লাখ, হলো 1,60,000, তাহলে ল্যান্ডের ভ্যালু কত টাকা বেড়ে গেল? 60,000 টাকা বেড়ে গেল। তাহলে কি করবো? এর সঙ্গে যোগ করবো। কোনো কিছু ডাউট থাকলে সঙ্গে কোশ্চেন করি, হ্যাঁ এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝি তো? তাহলে কত হলো? ইনক্রিজ। তোরা পুরো কথাটা লিখবি, আমাকে ধরবে না এখানে। আমি ছোট্ট করে লিখলাম INC, তোরা লিখবি ইনক্রিজ। যেমন জানিস ইনক্রিজ বানাম, ইনক্রিজ বানাম কি? INCREASE। কত টাকা? 60,000 টাকা, 1,60,000। সঙ্গে সঙ্গে ডবল পোস্টিং আমাকে করতে হবে। দেখ ল্যান্ডের ভ্যালু কত টাকা বেড়ে গেছে? বল দেখি ল্যান্ডের ভ্যালু কত টাকা বেড়ে গেছে? 60,000 টাকা। ল্যান্ডের ভ্যালু বেড়ে যাওয়া আমার কাছে প্রফিট না লস? প্রফিট। তো একটা জিনিস মাথায় রাখবি, এখন তুই প্রশ্ন করতে স্যার এটা কোথায় যাবে? কমন জিনিস, কোনো অ্যাসেট বা কোনো লাইবিলিটি এর ভ্যালু আপ বা ডাউন, আপ ডাউন মানে বুঝতে পারছিস? আপও হতে পারে, ডাউনও হতে পারে। যা আপ হবে ডাউন হবে সেটা কোথায় চলে যাবে? ডিভ্যালুয়েশন। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। কি বললাম বোঝা গেল তো? কি বললাম বোঝা গেল তো? কোনো অ্যাসেট বা কোনো লাইবিলিটির ভ্যালু যদি আপ ডাউন করে সেটা চলে যাবে ডিভ্যালুয়েশন। তার মানে অবশ্যই আপ ডাউন করে 60,000 টাকা কি হয়েছে? ল্যান্ডের ভ্যালু 60,000 টাকা বেড়ে গেছে। ল্যান্ডের ভ্যালু বেড়ে যাওয়া মানে আমাদের প্রফিট, আর প্রফিট সবসময় ডিভ্যালুয়েশনে আসে। ডিভ্যালুয়েশন কোন দিকে হয়? প্রফিট মানে কোন দিক? ক্রেডিট দিক। প্রফিট মানে ক্রেডিট, লস মানে ডেবিট। তাহলে এই দিকে লিখবো কি? বাই ল্যান্ড। কত টাকা? 60,000 টাকা। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি বলেছে? বিল্ডিং বলেছে 6% কমে গেছে, ডেপ্রিসিয়েট। তাহলে এখানে নিচে লেখ বিল্ডিং 1 লাখ টাকা লেখ ইনারে।
বিল্ডিং লেখ 1 লাখ টাকা ইনারে লিখলাম তো বিল্ডিং 1 লাখ টাকা বলে ডেপ্রিসিয়েটেড বলে 6% তাহলে কি করব মাইনাস করব কিন্তু নট কমন জিনিস মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন 6% 6,000 টাকা বাদ দিয়ে হচ্ছে 94,000 টাকা। তার মানে এটাও বুঝতে পারছিস বিল্ডিং এর ভ্যালু 6,000 টাকা কমে গেছে, বিল্ডিং এর ভ্যালু কমে যাওয়া মানে লস কোন দিকে হবে ডেবিট রিভ্যালুয়েশন ডেবিট লেখ টু বিল্ডিং 6,000 টাকা টু বিল্ডিং 6,000 টাকা। ঠিক আছে, তারপর কি বলেছে কেইটাস অফ রুপিস 12,000 টাকা ও হ্যাড নট লাইক এটা আগেই বললাম তোমরা বোঝানোর কিছু নেই। আমার কাছে কেইটাস মানে কি আমাদের কাছে যারা টাকা পায় তাই তো, ওরা বলেছে ঠিক আছে 12,000 টাকা ছেড়ে দিলাম। কোন দিন বলেছি জানিস তো, কোন দিন বলেছি শুধু এদিক দেখ, এগুলো কনসেপ্ট শুধু অঙ্ক করলে হয় না, অঙ্ক অনেকে করে ফেলতে পারে কিন্তু ব্যাপারগুলো বোঝা আছে। যেদিন ওরা রেশিওটা চেঞ্জ করলো অর্থাৎ যেদিন ওরা বললো যে না আমরা এই রেশিও তার বিজনেস কন্টিনিউ করবো না, সেই দিনই কেইটাস বলেছে আমরা 12,000 টাকা নেবো। বুঝতে পারলে কি বলেছে, সেই দিন বলে দিয়েছে। কোন দিন ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, কোন দিন। সাপোজ ধর এখানে ডেটটা চেঞ্জ করে কালকে কিন্তু এন্ট্রি হতো, যদি সাপোজ ধর এখানে যেমন কি বলেছিল যদি 31শে মার্চ 18 জায়গায় যদি 31শে মার্চ 19 তাহলে কিন্তু এটা হতো না এন্ট্রিটা। মানে এই জিনিসগুলো তোকে বুঝতে হবে। কি বললাম বুঝতে পারলি তো, হয়তো ভাবলাম আমি দেখলাম এন্ট্রি করে ফেললাম, কিন্তু যদি ডেটটা যদি ঘুরিয়ে দিত তাহলে এন্ট্রি হতো না। সুতরাং ব্যাপারগুলো বুঝতে হবে। তারপরে কেইটাসটা বলেছে 12,000 টাকা নেবো না, তারপরে কেইটাস কি হলো স্যার কমে গেল তাহলে কেইটাস কবে ছিল 1 লাখ টাকা ছিল কেইটাস, তার থেকে 12,000 টাকা কি করবো রাইট অফ করবো, রাইট অফ। কত হচ্ছে 88,000 টাকা। ঠিক আছে, তাহলে ক্রেডিটার্সরা আমার থেকে 12,000 টাকা নিল না, তাই এটা আমাকে কি প্রফিট না লস? প্রফিট। ভালো তো, আমার থেকে ক্রেডিটার যারা আমাকে টাকা পেয়েছিল বলে 12,000 টাকা ছেড়ে দিলাম, লাভ করবো তাই তো, লাভ করলি করি সেইটা বলবো এখানে গো বাই ক্রেডিটার 12,000। মোটামুটি রিভ্যালুয়েশন আর কোনো আইটেম আসবে, রিভ্যালুয়েশন শেষ। দেখি কত হচ্ছে, এইদিকে 6,000 এইদিকে 60 আর 12 72,000 করি। বাহাত্তর থেকে 6 বাদ দিয়ে কত হচ্ছে 66,000। ঠিক আছে, 72 থেকে 6 বাদ দিয়ে 66,000 টাকা হলো। এই টাকাটা কারা পাবে নরমালি? আরে প্রফিটের টাকাটা কারা পাবে? এই যে এই আচ্ছা দেখ না এই রিভ্যালুয়েশন থেকে প্রফিট হলো না লস হলো, দেখ তো বলতে পারবি প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট। কি করে বুঝতে পারিস? অ্যাকচুয়ালি ক্রেডিট দিক তো প্রফিট হয়েছে 72 তাই না, প্রফিট তো 72, তার মধ্যে লস হয়ে 6, তাহলে আলটিমেটলি প্রফিট কত 66,000 টাকা প্রফিট হচ্ছে। আর তোরা তো ট্রেডিং পিএল করে এসেছিস, ডেবিট দিকে বেরোলে কি বলতি প্রফিট বলতি না, ডেবিট দিকে বেরোলে তো প্রফিটই হচ্ছে। ঠিক আছে, তো এই প্রফিটের টাকাটা কারা পাবে টাকাটা পার্টনাররা পাবে। ব্যাস পার্টনারদের নাম লিখতে কি লিখো টু পার্টনার্স ক্যাপিটাল। এইগুলো দেখ এত কেন ডিটেইলস বোঝাচ্ছি জানিস, আমি অ্যাডমিশন যখন অঙ্ক করাবো আর বোঝাবো না, মানে বুঝতে পারছিস তো, মানে এই জিনিসই চলবে, সুতরাং আর এত ডিটেইলসে বোঝাতে হবে। এই জন্য আমি এখানে ভালো করে করছি। এদিকে অনেকেই চ্যাপ্টারটা শেখেই না, সিরিয়াসলি এই চ্যাপ্টার কেউ করেই না, আর এই চ্যাপ্টার তো পরীক্ষায় আসবেও না। কিন্তু কেন করছি জানিস, আমার অ্যাডমিশন করার জন্য, আমার রিটায়ারমেন্ট করার জন্য। তাহলে আমাকে ওখানে আরো ভালো করে শিখতে, মানে কোনো ভালো করে শিখতে আমি অঙ্ক দেবো আর করে ফেলবো। কি বললাম বুঝতে পারছিস তো, শেখার জন্য করছি। মানে এক্সামে আসবে না, চ্যাপ্টারটা নেই তো সিলেবাসে, কিন্তু তবুও আমি করাচ্ছি। কেন করাচ্ছি? অ্যাডমিশনের জন্য। তাহলে অ্যাডমিশনের কোনো অসুবিধাই হবে না। কি বললাম বুঝতে পারছিস তো? তো দেখ এখানে লিখো টু পার্টনার্স ক্যাপিটাল। কত টাকা বল, এখানে কে পার্টনার কে আছে বল? স্যার এ বি সি। আর এটা তো নতুন করে বোঝাতে হবে না, এই টাকাটা কারা পাবে, এই টাকাটা মানে এবিসি পাবে, কিন্তু কোন রেশিওতে পাবে? ওল্ড রেশিও। জানি আমি কেন বললাম, একটু শুনে নিবি, অ্যাডমিশন করতে এখানে খুব কাজে লাগবে। অ্যাডমিশন কাকে বলে? শোন অ্যাডমিশন যখন করবো ধর দেখ শুনে নেই গল্পটা, শুনে নেই অঙ্ক করতে সুবিধা হবে যখন অ্যাডমিশন করবি। দেখ সাপোজ অ্যাডমিশন কেমন হবে জানিস তো, বলবে দুজন পার্টনার মিলে বিজনেস করছে, এ বি দুজন মিলে বিজনেস করছে। এবার নতুন একজন পার্টনার আছে সি বললো কি এ আর বি কে বললো তোমাদের ব্যবসায় আমি ঢুকতে চাই। যেই দিনই সি ওই ব্যবসায় ঢুকবে সেই দিনই আগের ব্যবসাটা বন্ধ করে দেবে মানে কি নতুন করে আবার রেশিও চেঞ্জ হয়ে গেল। দেখ না ওরা দুজন মিলে আগে ব্যবসা করছিল, রেশিও ছিল 2:1, ঠিক আছে। এবার নতুন একজন পার্টনার ব্যবসায় চলে আসলো সি, তো নতুন যখন পার্টনার বিজনেস যদি চলে আসে তাহলে রেশিও কি এই রেশিও থাকবে? রেশিও চেঞ্জ হবে, আর রেশিও চেঞ্জ হলে তো আবার সেই গল্প হবে। যেই দিন নতুন পার্টনার ব্যবসায় ঢুকবে সেই দিন সমস্ত কিছুর ভ্যালুয়েশন করবে। ভাব না আগে ল্যান্ড কিনেছে, ল্যান্ড কিনেছিল এ আর বি, যেদিন সি ঢুকলো ল্যান্ডের ভ্যালু সেদিন তো বেড়ে যাবে,
বেড়ে যাবে বা কমে যাবে, কিছু তো হবে। তার মানে এই বেড়ে গেল বা কমে গেল, এই টাকার মধ্যে কি সির কোনো ভাগ আছে? সির কোনো প্রাপ্য আছে? ও কি কোনো কাজ করেছে? সি কিনেছে ল্যান্ড, তাহলে সির পাওয়া উচিত টাকাটা। তার মানে এই টাকাটা যে রিভ্যালুয়েশন করার পর যে প্রফিটের টাকাটা বা লসের টাকাটা কার পাওয়া উচিত, কাদের পাওয়া উচিত? তাহলে বুঝতে পারলি কনসেপ্টটা, বুঝতে পারলি কেন রিভ্যালুয়েশন টাকাটা ওল্ড রেশিওতে দেওয়া হয়? গল্পটা বোঝা গেল কি বললাম? এটাই হচ্ছে নিয়ম। কখনো ভুলবি না, পরীক্ষায় তো প্রচুর এমসিকিউ বইতে ভরে ভরে আছে যে রিভ্যালুয়েশনে প্রফিট বা লস হলে সেই টাকাটা কোন রেশিওতে ভাগ করা হয়? ওল্ড রেশিও। মানে কেন, কারণটা বুঝতে পারলি? তুই নিজে ভাব, আজকে তোরা দুজন মিলে ব্যবসা করছিস, তোরা একটা বিল্ডিং কিনেছিস, আমি ব্যবসায় ঢুকলাম, তাহলে বিল্ডিং কিনেছিস তুই, তাহলে ওই বিল্ডিংটা যদি প্রফিট হোক বা লস হোক তার ভাগ কি আমার পাওয়া উচিত? কোনোদিন পাওয়া উচিত না। এটাও তাই। তাহলে এই জন্য প্রফিটের টাকা তোরাই পাবে। জিনিসটা বোঝা গেল? কেন কেন রিভ্যালুয়েশন হলে কেন প্রফিট বা লস ওল্ড রেশিওতে ভাগ করা হয়? বোঝা গেল? কারণটা বোঝা গেল তো? বল, কারণটা বুঝতে পেরেছিস তো? তাই জন্য এখানে লিখবো পার্টনার্স ক্যাপিটাল, শেয়ার ব্র্যাকেটে লিখবি প্রফিট অন রিভ্যালুয়েশন। রেশিও কি ছিল রে, মনে পড়ছে না, বল দেখি। 3:2:1, মানে কত কত হচ্ছে বলতো? না 3-6, 2-6, 1-6 তো বোঝা গেল। 33, 22, 11। তাহলে এটা হচ্ছে 33,000 প্রথমটা, 22,000 হয়ে গেল। দেখ প্রথম অ্যাকাউন্ট ক্লিয়ার। এইখানে না তো যখন অঙ্ক দেবেন এক্সামে পার্ট মার্কিং থাকে খুব। তোকে এই বছর পরীক্ষায় রিটায়ারমেন্ট থেকে 10 নম্বর আসবে, এই বছর তোদের বছর পরীক্ষা রিটায়ারমেন্ট থেকে 10 নম্বর আসবে, ঠিক আছে? তো রিভ্যালুয়েশনটা তুই মেলাতে পারলে 3 পেয়ে যাবে। রিভ্যালুয়েশন মেলালি 3, তারপর পার্টনার্স ক্যাপিটাল মেলানোর জন্য 4, তারপর ব্যালেন্স শীট করার জন্য 3, 4, 3 এরকম পার্ট মার্কিং থাকে। কি বললাম বুঝতে পারছিস? সুতরাং তুই যদি স্টেপ বাই স্টেপ থাকবে, পুরো স্টেপ ঠিক করতে হবে, ঠিক আছে? তো দেখ তাহলে বল এবার কোথায় করবি? নিশ্চয়ই এটা এদিকে আসবে নাকি না? তাই তো বলছে কি রে, এখানে টু পার্টনার্স কইলে কোন দিকে আসবে? টাকাটা ক্রেডিট দিকে। কিন্তু প্রথমে কি লিখবো? ব্যালেন্স লিখবো। ব্যালেন্স লিখতে শিখে যেতে, তাহলে ক্যাপিটালের ব্যালেন্স লিখবো। বুঝতে পারছিস তো? আমি দেখ আমি আগের দিন করেছি, আরো 3-4টে ভিডিও করি, তবু আরো ধরে ধরে বলেছি যাতে আর পরবর্তী অঙ্কগুলো কোনোদিন ভুল না হয়, কোনো কারণে যেন ভুল না হয়। আমি এটাই বারবার করে বোঝানোর চেষ্টা করছি, কোনো কারণে যেন ভুল না হয়। এরপরে তুই কলেজে উঠবি, এই চ্যাপ্টার আছে 30 নম্বর আছে কলেজে এই চ্যাপ্টার। সুতরাং এগুলো ভালো করে শিখতে হবে, কোনো যেন ভুল না হয়, ঠিক আছে? দেখ এখানে কি লিখবো? তাহলে বাই ব্যালেন্স বিধি। আচ্ছা এটা কি বোঝাতে হবে কেন ক্রেডিট দিতে হলো? বুঝছিলাম তো আগে, ক্যাপিটালের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, তাই জন্য ক্রেডিট দিতে বলছে বাই ব্যালেন্স বিধি। বল ক্যাপিটাল কত কত ছিল? 2 লাখ, 1 লাখ 85,000। লেখ এর ছিল 2 লাখ, এটা 1 লাখ, এটা 85,000। হলো? ক্লিয়ার হলো? এইবার দেখ এই টাকাগুলো ভাগ করব টু পার্টনার্স ক্যাপিটাল। তাহলে পার্টনার্স ক্যাপিটাল কে কি লিখবো? বাই কি লিখবো? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 33,000, 22,000 আর 11,000। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আর একটা এন্ট্রি বাকি আছে, আমার মনে হয় চোখে পড়ছে, একটা এন্ট্রি বাকি আছে। না সরি, দেখ লাইবিলিটি সাইডে দেখ জেনারেল রিজার্ভ আছে 60,000 টাকা। তো এটাও বলেছিলাম জেনারেল রিজার্ভ জিনিসটা কি জানিস? জেনারেল রিজার্ভ জিনিসটা কি আমি বলেছিলাম আগে দিন। পার্টনাররা ব্যবসা করবে, ব্যবসা করে প্রফিট করবে, তাই তো? পার্টনাররা বিজনেস করে কি করবে? প্রফিট করবে। তো প্রতি বছর যত টাকা প্রফিট করে না, পুরো প্রফিট ওরা নিয়ে যায়। আজকে ধর ব্যবসা করলাম, ধর এ বি দুজন মিলে ব্যবসা করে এই বছর ধর 1 লাখ টাকা প্রফিট করলো, পুরো 1 লাখ টাকা বাড়ি নিয়ে যাবে, ভাগ করবে না। ওরা 1 লাখ টাকার মধ্যে ধর 10% টাকা বললো ব্যবসার মধ্যে রেখে দিয়ে যাবে। এই যে 1 লাখে 10% যে ব্যবসায় রেখে দিল, কত টাকা রেখে দিল? 10,000 টাকা। এই যে টাকাটা রেখে দিল এটাকে বলা হয় জেনারেল রিজার্ভ। কিন্তু টাকাটা কাদের টাকা? পার্টনারদের টাকা। তাহলে এই টাকাটা কারা পাওয়া উচিত? ভাব না, ওই একই কথা ভাব, তুই এটা ভাব, এ আর বি দুজন মিলে ব্যবসা করছিল, নতুন পার্টনার্স আসছে। তো ওরা এ আর বি দুজন মিলে যখন ব্যবসা করছিল, যত টাকা প্রফিট করতো প্রতি বছর কিছু কিছু টাকা রেখে দিত। তো এই টাকাটা কাদের টাকা? এ আর বির টাকা। সি কে এই টাকার মধ্যে ভাগ বসাতে পারে? কোনোদিন ভাগ বসাতে পারবে না। তাহলে জেনারেল রিজার্ভ কখনো নতুন পার্টনারদের মধ্যে হওয়া উচিত, নিউ রেশিওতে কখনো হওয়া উচিত। কোন রেশিওতে হওয়া? জেনারেল রিজার্ভ ওল্ড রেশিও। বোঝা গেল ব্যাপারটা কি? তা জেনারেল রিজার্ভের টাকাটা কারা পাবে? পার্টনাররা পাবে। তা পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়ে না কমে? বাড়বে। তাহলে কোন দিক লিখবি বল? নিজেই ভাব কোন দিক লিখবি। কোনো মুখস্থ করার জায়গা নেই, জেনারেল রিজার্ভ বুঝতে হবে কেন ডেবিটে লিখবো, কেন ক্রেডিটে লিখবো, কারণটা বুঝতে পারলি? এখানে লিখবো বাই জেনারেল রিজার্ভ। কত টাকা ছিল বলতো? 60,000 টাকা না?
না না ওটা জিজ্ঞেস করেন টাকাটা কত 60,000 টাকা ছিল 3:1 3 2 5 আর 1 6 মানে 30,000 20 আর 10,000 তাই তো 30,000 20,000 10,000 আমি দেখ প্রতিটা লাইন বাই লাইন বোঝাচ্ছি কোনটা কোন রেশিওতে হয় ঠিক না বোঝা যাচ্ছে তো আচ্ছা আর কিছু আছে স্যার আর তো কিছু নেই ঠিক আছে তো মোটামুটি মোটামুটি বোঝা গেল তাদের অবধি ক্লিয়ার তো এবার একটা গুডউইলের ট্রিটমেন্ট ছিল প্রথমেই বলেছি গুডউইল আমি বলেছি গুডউইল সবসময় তোরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করবি কোন এন্ট্রি করবো গুডউইলে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মানে টেবিল এন্ট্রি তাই তো টেবিল এন্ট্রি দেখ ভালো করে বোঝ টেবিল এন্ট্রি শিখি নাকি কি কি পার্টনার ছিল এ বি সি তাই তো এ বি সি তো দেখ গুডউইল কত টাকা ছিল এখানে এখানে গুডউইল ছিল 3 লাখ টাকা গুডউইল অ্যাডজাস্টমেন্ট দেখায় 3 লাখ টাকা গুডউইল গুডউইল মানে বুঝতে পারছিস তো মানে পার্টনাররা গুডউইল করেছে গুডউইল আর্ন করে 3 লাখ টাকা তো 3 লাখ টাকার মধ্যে এবিসির মানে কি বলবো এফর্ট কত ছিল মানে আমি তোকে বলে দিচ্ছি পুরো বেসিক ফান্ড যেটা প্রথমেই বলেছিলাম আবার বলছি এই যে গুডউইল যে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট 3 লাখ টাকা আছে এই 3 লাখ টাকার মানে কি কি 3 লাখ টাকা কি মিন করছে 3 লাখ টাকা কি মিন করছে আমি বলেছিলাম আমি দেখ এটা ছিল পাস্ট আর এটা ছিল ফিউচার মনে পড়ছে যে গল্পটা বলেছিলাম সেই গল্পটা এটা ছিল পাস্ট এটা ছিল ফিউচার তার মানে এই যে 3 লাখ টাকা গুডউইলটা কি অর্থাৎ এই সময় বহু কাস্টমার এসেছিল এই সময় অনেক কাস্টমার এসেছিল তো সেই কাস্টমার গুলো যেই কাস্টমার আগে এসেছিল সেই কাস্টমার পরে আসবে আসবে না এরকম হতে পারে কখনো যেই কাস্টমার পাস্টে এসেছে সেই কাস্টমার তো ফিউচারও আসতে পারে কাস্টমার থোড়াই জানবে কোন দিন নতুন ঝামেলা বেঁধেছে কোন দিন জানা সম্ভব না পাস্টে যেই কাস্টমার এসেছিল সেই কাস্টমারটা আমি সঠিক একদম সঠিক বলে দিচ্ছি যেই কাস্টমার পাস্টে এসেছিল সেই কাস্টমার তো ফিউচারও আসতে পারে কিন্তু পাস্টে যে কাস্টমার গুলো এসেছিল কারা নিয়ে এসেছিল এ বি সি তিনজন নিয়ে এসেছিল ঠিক আছে তো তো এই যে পাস্টে যে সমস্ত কাস্টমার গুলো এসেছিল সেই কাস্টমার ফিউচারে আসতে পারে তো ফিউচারে যদি আসে তাহলে সেল হবে সেল হলে প্রফিট হবে প্রফিট হলে গুডউইল তৈরি হবে তো আমি বলছি বল পাস্টে এমন কিছু কাস্টমার এসেছিল সেই কাস্টমার ফিউচারে আসতে পারে এরকম কত টাকার কাস্টমার আসতে পারে ঠিক আছে ধরে নেওয়া হচ্ছে 3 লাখ টাকার কাস্টমার আসতে পারে তো এই 3 লাখ টাকার মধ্যে ক্রেডিট কার্ড ছিল পাঁচটা ক্রেডিট ছিল তাই তো তাই জন্য বলছি এই যে 3 লাখ টাকা গুডউইল আছে তার মধ্যে এবিসির এফর্ট কত খাটনি কত 3:2:1 তাই তো এই জন্য এখানে নিয়ম করেছিলাম ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও 3:2:1 3:2:1 কত টাকা ছিল 3 লাখ টাকা ছিল তাই তো তার মানে কত হচ্ছে 1.5 লাখ 1 লাখ 25 তাই তো 1.5 লাখ 1 লাখ 25 এই টাকাটা পাওয়ার কথা ছিল প্রতিটা পার্টনারের কিন্তু কিন্তু এই টাকাটা ওরা এই এফর্ট দিয়েছিল এই টাকারই ওদের পাওয়ার কথা কিন্তু আলটিমেটলি ওরা কি পেয়েছে দেখি কিন্তু টাকাটা কি আজকে পাবে না এটা তো দেখ না পাস্টে যে কাস্টমার ক্রিয়েট হয়েছিল সেই কাস্টমার ফিউচারে আসবে টাকা পাবে ফিউচারে আরে ফিউচারে সেল হবে প্রফিট হবে তারপর তো টাকাটা পাবে টাকাটা ফিউচারে পাবে তাহলে ফিউচারে কোন রেশিওতে পাবে ওরা ইকুয়াল 1:1 তাহলে কি লিখবো নিউ পার্টনার ইন নিউ রেশিও কত 1:1 মানে এই 3 লাখ টাকা ওরা ফিউচারে পাবে কত 1 লাখ 1 লাখ করে পাবে সবাই তাহলে দেখ এ এই যে এইটার পেছনে 1.5 লাখ খাটনি দিয়েছিল এর খাটনি ছিল 1.5 লাখ টাকা এ খেটেছিল 1.5 লাখ টাকা মানে এর পাওয়ার কথা কত 1.5 লাখ টাকা কিন্তু এ পাবে কবে 1 লাখ টাকা পাবে ফিউচারে যখন পাবে কত 1 লাখ টাকা পাবে তাহলে এ বেশি পাচ্ছে না কম পাচ্ছে তাহলে ওর তো খারাপ লাগবেই ও 50,000 টাকা এ কম পাচ্ছে আচ্ছা এ কম পাচ্ছে মানে কি ঘুরেই বলতে পারি এ স্যাক্রিফাইস করছে হ্যাঁ কি না নাকি বুঝিস না এর 1.5 লাখ টাকা পাওয়ার কথা ছিল কিন্তু এ পাবে ফিউচারে 1 লাখ টাকা এ 50,000 টাকা কম পেল মানে তো স্যাক্রিফাইস করলো স্যাক্রিফাইস মানে কি ত্যাগ করলো তো আরে ও তো 50,000 টাকা ত্যাগ করে দিল তাই না বি তো কোনো ঝামেলাই জড়ায়নি ঠিক আছে কিন্তু সির পাওয়ার কথা ছিল 50 সির খাটনি ছিল 50,000 কিন্তু পেয়ে গেল কত বেশি পেল না কম পেল 1 লাখ টাকা তাহলে ও কি করলো লাভ করলো না লোকসান করলো লাভ করলো তাহলে 50,000 টাকা লাভ করলো অর্থাৎ বুঝতে পারলি কে স্যাক্রিফাইস করলো কে গেইন করলো এই দেখ এ হচ্ছে স্যাক্রিফাইস করলো এস লিখলাম আর এ গেইন করলো জি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা দেখ আমি পুরো বেসিক জিনিসটা বুঝিয়েছি আমি কেমন না যে না এই জার্নালটা এটাই হবে ডাইরেক্ট বলে দিলাম পুরো ব্যাপারটা বুঝিয়ে যাতে মাথায় ঢোকে কারণ এই পরবর্তী চ্যাপ্টারে এত ডিটেলস বোঝাতে পারবো আমি এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক ধরে বোঝাবো ঠিক আছে তো
তো বোঝা গেল তো ব্যাপারটা স্যাক্রিফাইস আর গেইন। এবার বলি স্যার সবই বুঝেছি কিন্তু এখানে ডেবিট ক্রেডিটটাই বুঝি না, তাও বুঝিয়ে দিই, চল ডেবিট ক্রেডিটটা বুঝিয়ে দিই। আমি বলেছিলাম তোর যেটা খাটনি, খাটনিটাকে বলে ক্রেডিট, খাটনিকে বলে ক্রেডিট। খাটনি মানে তুই খেলেছিস কবে, মানে ফিউচারে খেলেছিস না পাস্টে খেলেছিস? পাস্টে খেলেছিস, পাস্টটা হচ্ছে ক্রেডিট। পাস্ট কোনটা? ওল্ড, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ক্রেডিট। আর যেটা ফিউচারে তুই টাকাটা উইথড্র করবি সেটা ডেবিট। তাহলে বল বড়কে স্যার ক্রেডিট, এটা হচ্ছে ক্রেডিট হবে আর এটা ডেবিট হবে। বুঝা যাচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো ক্রেডিট ডেবিট ব্যাপারটা? ক্লিয়ার এত অবধি? দেখ এত অবধি দেখে নে ক্লিয়ার হলে হচ্ছে কিনা দেখ, হয়েছে? এবার দেখ আমি বলেছি বোর্ডের দিকে দেখ, এখানে কি বলছে এর পাওয়ার কথা 1.5 লাখ টাকা। এখানে পোস্টিংটা করতে পারি, যদি অসুবিধা হচ্ছে পোস্টিংটা করতে, পোস্টিং করেছি। আচ্ছা এখানে জার্নালটা ভেবে না কি হচ্ছে বলছে, জার্নালটা কি হচ্ছে স্যার? জার্নাল হচ্ছে সি ডেবিট টু এ, তাই তো? কি রে কারোর কোন ডাউট আছে? সি অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট। ভাব স্যাক্রিফাইস করছে কে? এ। অর্থাৎ এর খেটেছিল 1.5 লাখ কিন্তু এর ভবিষ্যতে পাবে 1 লাখ। তাহলে ফিউচারে স্যাক্রিফাইস এ করবে, ফিউচারে এ তো স্যাক্রিফাইস করবে। তাই কোম্পানি মানে পার্টনারশিপ একটা রুল বলছে, আইন কানুন বলছে যে না ও তো 1.5 লাখ টাকা খেটেছিল কিন্তু ও তো ফিউচারে 1 লাখ টাকা পাবে, ও তো 50,000 টাকা ফিউচারে ক্ষতি হবে। তাহলে তুমি কাজ করো আজকেই ওকে 50,000 টাকা দিয়ে দাও। কি বললাম বুঝতে পারলে? আজকেই ওকে 50,000 টাকা দিয়ে দাও। তাহলে বল আজকে 50,000 টাকা কে পাবে? এ পাবে না বি পাবে না সি পাবে? তাহলে এ পেলে এর ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। বেশ কে হয়ে গেল এর কেটে এখানে 50,000 টাকা বসে কি লিখবো পরে, হ্যাঁ 50,000 টাকা। একই রকম সি, সি খেটেছিল 50 কিন্তু ফিউচারে পাবে 1 লাখ। তাহলে সি ফিউচারে লাভ করবে না লোকসান করবে? লাভ করবে। ও যেহেতু ফিউচারে লাভ করবে তাই আজকে ওর থেকে টাকাটা নিবে, তাই নিয়ে ওর থেকে টাকা নিলে ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। তার মানে এখানে লিখবো, এখানে 2 দিয়ে লিখবো, এখানে বাই কি লিখবো, ওখানে 50,000 টাকা সি। স্যার কি বলে লিখবো? দেখ এখানে কন্টেন্টই বলে, ভালো করে জেনে রাখ। নিয়ে তোকে প্রচুর প্রচুর ঝামেলা ফেলবে আর যদি না বুঝতে পারিস। রিটায়ারমেন্টে ভরে ভরে আছে এন্ট্রি, এই এন্ট্রি প্রতিটা গুডউইলে এই এন্ট্রি করতে হবে, রিটায়ারমেন্টে গুডউইল পেলে এই এন্ট্রিটা বসাতে হবে। সুতরাং আজ যদি বুঝতে না পারিস ওখানে মুখস্থ করতে হবে, সব মুখস্থ করে স্টুডেন্ট গুলো পুরো মুখস্থ করে না, এটা ডেবিট হবে এটা ক্রেডিট হবে। যদি বুঝতে পারিস তাহলে মুখস্থ করতে হবে না। তাহলে কি হচ্ছে দেখ এখানে ভালো করে দেখে নে। তোরা তো ভাবছিস যে এখানে কি লিখবো তাই না, এখানে চিন্তা ভাবনা করছিস তো কি লিখতে হয়। দেখ এদিকে দেখা, বোর্ডের দিকে দেখা, এই কিছু দেখছি না। এখানে টাকাটা কার ঘরে লিখেছি? এর ঘরে 50,000 টাকা। এখানে টাকাটা কার ঘরে লিখেছি? সির ঘরে। দেখ এর ঘরে কি লিখবো? এখানে না এ লিখতে পারি না, তোরা তো নিশ্চয়ই ছোটবেলায় শিখেছিস, জার্নাল থেকে লেজার শিখেছিস। ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে ক্যাশ অ্যাকাউন্টে যখন লেজার খুলতাম ক্যাশে কখনো ক্যাশ লিখতাম, ক্যাপিটালে কখনো ক্যাপিটাল লিখতাম না, ব্যাংকে কখনো ব্যাংক লিখতাম, এগুলো লিখতে পারি না কারণ সেম লেজারের মধ্যে সেম নাম লিখতে পারি না। তার মানে এটা তো এর একটা লেজার, এর ঘরে কিন্তু এ লিখতে পারি না, কেটে দেবো। তেমনি একই রকম সি, এখানে কিন্তু সি লিখতে পারবো না, কেটে দেবো। তাহলে কি লিখবো? এখানে যদি এ লিখছি তাহলে এখানে লিখে দেবো সি, আর এখানে সি তাহলে এখানে লিখবো এ। বুঝতে পারলি ব্যাপারটা? এটাকে বলে কন্টেন্ট, এটাকে বলে কন্টেন্ট, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি এখানে হচ্ছে বাই সি অ্যাকাউন্ট, এখানে 2a অ্যাকাউন্ট। তুই দেখ তোর বইতে এটাই করেছে, দেখ ক্লিয়ার হয়েছে? শেষ অঙ্ক শেষ। এটা গুডউইলের ট্রিটমেন্ট হয়ে গেল। আচ্ছা এটা কি বুঝা হচ্ছে? মানে টোটাল টোটাল গেছে মিলিয়ে এবার এটা 2 লাখ, টোটাল করে কত হচ্ছে বল? 2,33,000, 30,000, 50,000, 2,30,000, 50,000, 2,80,000, 2,80,000 আর 30, 3,10,000, 3,13,000, 3,13,000 এটা ব্যালেন্স কর, 3,13,000। বি 1,22,000, 20, 42, তাই তো 40, 1,42,000। এখানেও 1,42,000 ব্যালেন্স আছে 1,42,000, ঠিক আছে তো? আর এটা 50 আর 10, 60, 70, 71,000, 71,000 টাকা এখানে লিখলাম, এখানে লিখলাম 71,000 ব্যালেন্স। এটা হলো ব্যালেন্স, টু ব্যালেন্স ছিল। তার মানে এখন এর ক্যাপিটাল কত আছে? এত, বি এত, সি এত। অর্থাৎ এরপরে যে বিজনেসটা হবে না, এই ক্যাপিটাল দিয়ে বিজনেস স্টার্ট হবে, ঠিক আছে? পরবর্তী যে বিজনেসটা হবে, তার মানে আমরা মনে পড়ে আমরা যখন ক্লাস 11 এ ফাইনাল অ্যাকাউন্ট করতাম, বল সি একটা মাইনাস হয়ে গেল, মাইনাস করি নি? আচ্ছা এটা থেকে 50 মাইনাস করে 21,000 টাকা, ঠিক আছে? আচ্ছা দেখ আমরা মনে পড়ে ফাইনাল অ্যাকাউন্ট যখন করতাম ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে ক্যাপিটাল লিখতাম না,
লিখতাম তো, সেই ক্যাপিটাল লিখতে হবে, ক্যাপিটাল এখানে লিখবো ক্যাপিটাল। ক্যাপিটাল লিখে কি কি নাম লিখবো, এ বি সি। তাহলে এর ক্যাপিটাল কত ছিল, 3,13,000। বি ক্যাপিটাল কত ছিল, 1,42,000। সি ক্যাপিটাল কত ছিল, 21,000। তিনটে টোটাল কর, টোটাল করে কত হচ্ছে, করেছিস? আচ্ছা, বিলস পেমেন্ট লিখিনি, যে যেগুলো বাকি আছে ব্যালেন্স শিটে বিলস পেমেন্ট। বিলস পেমেন্ট কত টাকা ছিল, 40,000 টাকা। ঠিক আছে, ল্যান্ড হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। এবার লেখ প্ল্যান্ট, প্ল্যান্ট ছিল 2 লাখ টাকা। আচ্ছা, তারপর স্টক 80,000 টাকা। ডেটা 60,000 টাকা। ব্যাংক, ব্যাংক কত ছিল, 10,000 টাকা। ঠিক আছে তো? আচ্ছা, টোটাল করেছিস 3,13,000, 1,42,000 আর এটা করে কত হয়েছিল, তুই করেছিস ইয়ে না, করেছিস না? 3,13,000, 1,42,000 আর 21,000 তুই যোগ কর। 3,13,000 যোগ 1,00,000 4,76,000 টাকা। 4,76,000 যোগ 88,000 যোগ 40,000 কত হচ্ছে, 6,04,000। মিলে গেছে, লাইবিলিটি সাইড তো মিলে গেছে, 6,04,000। অ্যাসেট সাইড করবে 1,60,000 যোগ 94,000 যোগ 2 লাখ যোগ 80,000 যোগ 60,000 যোগ 10,000 কত হচ্ছে, 6,04,000। ক্লিয়ার হলো? দেখ, দেখে নে। দেখ, এরপরে যে অঙ্কটা করবো হেডিং দেখ, হ্যাঁ, এই অঙ্কটা যদি দেয়, এরকম টাইপের যদি অঙ্ক দেয়, স্টেপগুলো লিখে নে কিভাবে অঙ্কটা করতে হয়। যেটা তোরা বাড়িতে অনেকগুলো অঙ্ক করছিল, অসুবিধা হচ্ছিল, বারবার আটকে যাচ্ছিল, কিভাবে করতে হয় ভালো করে স্টেপটা লিখে নে। লেখ, টপিকটার নাম লেখ, হোয়েন, লেখ হোয়েন রিভাইজ, হোয়েন রিভাইজ ভ্যালু অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস, হোয়েন রিভাইজ ভ্যালু অফ assets and liabilities are not to be recorded, are not to be recorded in the book। এখন তুই বলবি স্যার এই লাইনটার মানে, দেখ বোঝাচ্ছি, মানে বোঝাচ্ছি, শোন। টোকা হয়েছে তো, আশা করি টোকা হয়ে গেছে। কি লিখেছে লাইনটার মানে বোঝাই, শোন কি বলতে চেয়েছে ওরা। খুব কাজে লাগবে, ভাবিস না কিন্তু শুধু এই চ্যাপ্টারে আছে, পরবর্তী অনেকগুলো চ্যাপ্টারে এটা কাজে লাগবে, এরকম লাইন তুলে দেবে। তো কি বলেছে, বলছে হোয়েন রিভাইজ। আচ্ছা, রিভাইজ মানে কি? রিভাইজ মানে দেখা যায় বোঝাচ্ছে, রিভাইজ মানে কি? ধর আগে আমার কাছে প্ল্যান্টের ভ্যালু ছিল, ব্যালেন্স শুনছিস তো, মন দিয়ে শোন কথাটা। প্ল্যান্ট ছিল, ব্যালেন্স শিটে প্ল্যান্ট ছিল 1,00,000 টাকা। কত ছিল ব্যালেন্স শিটে প্ল্যান্ট? 1,00,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে প্ল্যান্ট 80,000 টাকা। তাহলে ছিল প্ল্যান্ট 1,00,000, এখন দেখাচ্ছে 80,000। এই যে 1,00,000 ছিল এখন 80 দেখাচ্ছে, এটা হচ্ছে রিভাইজ, এটা বলে রিভাইজ। বুঝা গেল রিভাইজ কাকে বলে? আমি আবার বলছি, প্ল্যান্ট ব্যালেন্সে ছিল 1,00,000 টাকা, এখন দেখাচ্ছে 80,000, স্যার প্ল্যান্ট 20,000 টাকা কমে গেল, তাই তো? প্ল্যান্ট 20,000 টাকা কমে গেল। তোরা কি করতি, ব্যালেন্স শিট যখন করতি, এখানে লিখতি প্ল্যান্ট 1,00,000 টাকা, তার থেকে 20,000 টাকা মাইনাস করে 80,000 টাকা দেখা দিত। কি রে, 80,000 টাকা দিত। বলছি এটা করার দরকার নেই, এটা আর করার দরকার নেই। বলছি এই এন্ট্রি যতই থাকবে, এটা তোমার করতে হবে না। এটাই বলতে চাইছে, ওটা হোয়েন রিভাইজ ভ্যালু অফ অ্যাসেট এন্ড লাইবিলিটি। তাহলে রিভাইজ কাকে বলে বোঝা গেল? স্যার আমরা যখন অঙ্ক করি, নিচে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট দেয়, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে বা অ্যাসেটের ভ্যালু কমে গেছে, লাইবিলিটির ভ্যালু বেড়ে গেছে বা কমে গেছে, ঠিক আছে তো? আর নট টু বি রেকর্ড ইন দ্য বুকস, অ্যাসেটের ভ্যালু বেড়ে যাক বা অ্যাসেটের ভ্যালু কমে যাক, লাইবিলিটির ভ্যালু বেড়ে যাক বা লাইবিলিটির ভ্যালু কমে যাক, এটা বইতে দেখাতে হবে না। কি বললাম বোঝা গেল? বইতে দেখাতে হবে না। স্যার মানে বইতে দেখাতে হবে না মানে? ভালো করে শোন, প্ল্যান্টের ভ্যালু বিজের তোকে যে উদাহরণটা দিলাম, প্ল্যান্ট ছিল 1,00,000 টাকা, 20,000 টাকা কমে গেছে, রইল 80,000 টাকা। তাহলে তুই বল, তুই বইতে দেখিয়েছিস কি দেখাসনি? বইতে দেখিয়েছিস কি দেখাসনি? হ্যাঁ দেখিয়েছি, 20,000 টাকা দেখিয়েছি। আরে আমার তো বইতে 1,00,000 টাকা ছিল, আমি কোশ্চেনটা দেখাচ্ছি, দেখ কোশ্চেনটা ছোট্ট করে রাফ দেখাচ্ছি। এটা ব্যালেন্স শিট,
ব্যালেন্স শিট ছিল, ব্যালেন্স শিটে বলেছিল প্ল্যান্ট 1 লাখ টাকা, ব্যালেন্স শিটে ছিল প্ল্যান্ট 1 লাখ টাকা। নিচে অ্যাডজাস্টমেন্ট বলেছে, কিছু করতে হবে না, বলেছে ডিক্রিজ অফ প্ল্যান্ট কত 20,000। ঠিক আছে, তোরা যখন ব্যালেন্স শিট করতি প্ল্যান্ট 1 লাখ টাকা, তার থেকে 20,000 টাকা কমই 80,000 টাকা। এটা মানে হচ্ছে তুই দেখালি বইতে, কিন্তু বইতে দেখাতে বলেছে না, বইতে দেখাতে বলেনি। তার মানে কি করতে পারি, প্লাস 20,000, তাহলে 1 লাখ হচ্ছে কি। তোকে কি বলেছে, বলছে তুমি বইতে দেখাতে পারবে না। তার মানে কি, মানে কি দাঁড়াই জানিস, মানে হচ্ছে তুমি একবার কমিয়ে বাড়িয়ে লাইনটার মানে বুঝতে পারছিস, যখন এর পরবর্তী অঙ্কগুলো করবি তুই বুঝতে পারবি লাইনটার মানে বুঝতে পারছিস। লাইনটার মানে কি বলতে, ধরতে পেরেছিস লাইনের মানে কি বলতে চাইছে, বল লাইনের মানে বুঝতে পেরেছিস কি বলতে চাইছে। বলছে তুমি বইতে দেখাতে পারবে, তোমার যতই অ্যাসেট আর লাইব্রেরি হলো বেড়ে যাক বা কমে যাক, তুমি বইতে দেখাতে পারবে না। অর্থাৎ বইতে তোমার আগে 1 লাখ থাকে, এখন 1 লাখই দেখাচ্ছে। তার মানে কি করলাম, দেখ 20 কমিয়ে 20 বাড়ালাম, 1 লাখই তো দেখালাম। তোমার জিনিসটা লাইনটার মানে বোঝা গেল। স্যার যদি এরকম অঙ্ক দেয় কিভাবে করবো, এটাই তোকে দেখাচ্ছি। তাহলে এই জিনিসটা মানে বোঝালাম তো, মানেটা বুঝতে পারলি তো। এবার হচ্ছে এরকম অঙ্ক যদি বইতে পরীক্ষায় আসে, এক্সামে আসে, তাহলে কিভাবে করতে হবে। কিছু স্টেপ আছে, স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ কি লিখতে হবে, প্রথমে লেখ নেট এফেক্ট। প্রথমে করতে হবে নেট এফেক্ট, প্রথমে করতে হবে তোকে নেট এফেক্ট। সবার প্রথম তোকে এটা বের করতে হবে, কি বের করতে হবে, নেট এফেক্ট। ফার্স্ট ওয়ার্কিংস নেট এফেক্ট করতে হবে। স্যার কি করে করব নেট এফেক্ট, দেখ শোন, লিখলি তো। প্রথমে করতে হবে ইনক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস। কি লিখলাম বল, ইনক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস। লেখ ইনক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস মানে বুঝতে পারছিস লাইনের মানে কি রে, লাইনের মানে বোঝা গেল তো। কোনো অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যায়, এবার বলি স্যার প্ল্যান্টের ভ্যালু বেড়ে গেছে এত টাকা, ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে এত টাকা, বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে এত টাকা, সেই কথা বললি, হয়ে গেল ইনক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস। তারপর আর কি লিখতে পারিস, ইনক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস হলো, আর একটা তুই বলতে পারিস ডিক্রিজ ইন ভ্যালু অফ লাইবিলিটিস। লেখ, বুঝিয়ে দিচ্ছি লাইনের মানে, হয়তো তোদের মাথায় ঢুকলো না, বুঝিয়ে দিচ্ছি। ডিক্রিজ ইন ভ্যালু অফ লাইবিলিটিস। আরে মানে কিছু না, দেখ মাথায় রাখা, মাথায় রাখা। আমরা রিভ্যালুয়েশন কি করে বের করব, কি শিখিয়েছিলাম স্যার, প্রফিট থেকে লস বাদ দিতে। তার মানে রিভ্যালুয়েশনের প্রফিট কখন হতো, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে প্রফিট, আর লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে প্রফিট হতো না কমে গেলে প্রফিট হতো, কমে গেলে। আমি কি ভুল কিছু লিখলাম, ডিক্রিজ ইন ভ্যালু অফ লাইবিলিটিস, ঠিকই তো লিখেছি, হয়ে গেল, টোটাল করলাম। তারপর কি হবে বল, স্যার আপনি প্রফিটটা করে দিন, লস করবো, বল লস হলে কি হতে পারে, বল না, বোর্ডের দিকে তাকিয়ে বল না, নিজেই বল না, বল বোর্ডের দিকে তাকিয়ে লস হলে কি হতে পারে, এটার উল্টে যাবে, ডিক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস আর ইনক্রিজ ইন ভ্যালু অফ লাইবিলিটি। লাইনের মানে বুঝিসনি। আমরা রিভ্যালুয়েশন করার সময় কি শিখিয়েছিলাম, তোদের কি শিখিয়েছিলাম, যদি অ্যাসেটের ভ্যালু বেড়ে যায় তাহলে প্রফিট না লস, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে প্রফিট। কিন্তু আমি উপরে এই উপরের পোরশনটা শুধু প্রফিট, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে প্রফিট, আর অ্যাসেটের ভ্যালু কমে গেলে লস। নিচে লিখিস না, নিচে লিখ, লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে প্রফিট না লস, লস, তাহলে নিচে লিখবো। তাহলে লস কি হলো, তোরা নিজেই বল, লস কটা আইটেম হলো, দুটো, অ্যাসেটের ভ্যালু কমে গেলে আর লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে। বুঝতে পারলি কি বলতে চাইছি, বুঝতে পারছি হ্যাঁ কি না। লেস ডিক্রিজ ইন ভ্যালু, ডিক্রিজ ইন ভ্যালু অফ অ্যাসেটস। ঠিক আছে, আর কি লেস, আবার লেস লেস, increase in value of liabilities। বলো এত কি ক্লিয়ার আছে ভাই, ক্লিয়ার আছে, এত কি ক্লিয়ার আছে, এত কি ক্লিয়ার আছে তো, মাথায় ঢুকেছে তো। এইবার বল, আমি একটা আইটেম বলছি, বল দেখি কি বলতে পারবি। ধর একটা বলেছে
আনরেকর্ডেড লাইবিলিটি। আচ্ছা আনরেকর্ড মানে বুঝিস, আনরেকর্ড কাকে বলে? যেটা রেকর্ড করা হয়নি। তুই কিছুক্ষণ আগে প্রত্যেকই জিজ্ঞাসা করি স্যার আউটস্ট্যান্ডিং স্যালারি এটা কি হবে, ওটাকে বলে আনরেকর্ডেড লাইবিলিটি। কেন আনরেকর্ডেড লাইবিলিটি? আনরেকর্ডেড লাইবিলিটি কাকে বলে শোন বুঝি। এই দেখ এটা একটা ব্যালেন্স শিট, ঠিক আছে, এটা একটা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ধর অ্যাডজাস্টমেন্টে একটা পয়েন্ট বলেছে আউটস্ট্যান্ডিং স্যালারি, অ্যাডজাস্টমেন্টে বলেছে আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে। তো যে আউটস্ট্যান্ডিং স্যালারি কোথায় থাকে? অ্যাকচুয়ালি জেনারেলি আউটস্ট্যান্ডিং স্যালারি কোথায় থাকে? আউটস্ট্যান্ডিং স্যালারি কি আমাদের অ্যাসেট সাইডে থাকে না লাইবিলিটি সাইডে থাকে? আমি লিখছি লাইবিলিটি সাইডে লিখছি আইটেম লিখছি ধর ক্যাপিটাল এ বি, ঠিক আছে, ক্রেডিটার্স আছে, জেনারেল রিজার্ভ আছে, ঠিক আছে, আর কিছু নেই। আর এদিকে বলছে যে অ্যাডজাস্টমেন্টে বলেছে তোর আউটস্ট্যান্ডিং স্যালারি, অ্যাডজাস্টমেন্টে বলে দিই তোর কি আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে। তো মানে আউটস্ট্যান্ডিং স্যালারি তুই কি দেখতে পাচ্ছিস লাইবিলিটি সাইডে আউটস্ট্যান্ডিং স্যালারি আছে? তোকে বলেছে আউটস্ট্যান্ডিং স্যালারিটা দেখা, তারপরে রেকর্ড করতে বলেছে। তার মানে কি বলতে পারি এই আউটস্ট্যান্ডিং স্যালারিটা আনরেকর্ডেড। তা এই আউটস্ট্যান্ডিং স্যালারি মানে আনরেকর্ডেড লাইবিলিটি। তো এটা আউটস্ট্যান্ডিং স্যালারি কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। এটা কি লাইবিলিটি? আনরেকর্ডেড লাইবিলিটি। তো এই লাইবিলিটি তোকে রেকর্ড করতে বলেছে। তা আনরেকর্ডেড লাইবিলিটি রেকর্ড করা আমার প্রফিট না লস? কি মনে হয়? লস। তার মানে কি বলতে পারি আনরেকর্ডেড লাইবিলিটি থাকলে লস, আর লস থাকলে কি করতে হবে? আমাদের মাইনাস করতে হবে। বুঝতে পারলি? যদি আনরেকর্ডেড লাইবিলিটি থাকে তাহলে মাইনাস করতে হবে। বোঝার চেষ্টা কর, এখানে এই জায়গাগুলো যে মুখস্থ করে সে পারবে না কোনদিন অঙ্ক করতে, এই জায়গাগুলো বুঝতে হবে। বোঝা যাচ্ছে তো কি বললাম? তাহলে কি করবো? লেস আনরেকর্ডেড লাইবিলিটি। তোকে কোশ্চেনে যে আইটেমগুলো পড়বে দেবে অ্যাডজাস্টমেন্ট করে বুঝতে হবে এটা কি প্রফিট না লস। ব্যাস, যদি প্রফিট হয় যোগ করবি, লস হলে বাদ দিবি, সোজা হিসাব। আনরেকর্ডেড লাইবিলিটি। তো একই রকম ভাবে যদি একটা উদাহরণ দিই, ধর একটা আনরেকর্ডেড অ্যাসেট, স্যার আনরেকর্ডেড অ্যাসেট একটা উদাহরণ দিই। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে তো অনেক অ্যাসেট থাকে, ধর একটা অ্যাসেট ইনভেস্টমেন্ট, বুঝলি ব্যালেন্স শিটে লিখতে ভুলে গেছে, ব্যালেন্স শিটে লিখতেই ভুলে গেছে ইনভেস্টমেন্ট, কিন্তু অ্যাডজাস্টমেন্টে বলেছে তোমাকে ইনভেস্টমেন্ট 10,000 টাকা দেখাতে হবে। তো এটা কি আনরেকর্ডেড অ্যাসেট? তো এই 10,000 টাকা যদি রেকর্ড করি তাহলে আমার প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে। তাহলে কি করবো? যোগ করবো না বিয়োগ করবো? ব্যাস, তাহলে লিখবে আনরেকর্ডেড অ্যাসেট থাকলে যোগ করতে হবে। বুঝা গেল কি বললাম? সুতরাং ঘাবড়াবি না কিন্তু অঙ্ক করতে গিয়ে, এই জিনিসগুলো ঘাবড়াবি না, এই এন্ট্রি পাবি কিন্তু, এই দুটো এন্ট্রি পাবি। যোগ বিয়োগ করবি, ঠিক আছে তো? আচ্ছা যোগ বিয়োগ করে যদি নেট রেজাল্ট মানে প্লাস মাইনাস করে যদি প্লাসে বেরোয় তখন তাকে কি করবো? প্রফিট না লস? প্রফিট। প্লাসে বেরোলে প্রফিট, যদি মাইনাসে বেরোয় লস, তাই তো? প্লাসে বেরোলে তখন তাকে বলে প্রফিট, আর মাইনাসে বেরোলে তখন তাকে বলে লস। এটাকে লিখো নেট এফেক্ট, নেট এফেক্ট অন রিভ্যালুয়েশন, নেট এফেক্ট অন রিভ্যালুয়েশন, ঠিক আছে তো? এখানে আমি তোকে জাস্ট এখানে একটু ব্র্যাকেট করেছি, প্লাস হলে প্রফিট মানে প্রফিট অন রিভ্যালুয়েশন, যদি প্লাসে বেরোয় তখন বলে প্রফিট অন রিভ্যালুয়েশন, যদি মাইনাসে বেরোয় তখন তাকে বলে লস অন রিভ্যালুয়েশন। আমি এটা করাই দিলাম যাতে বাড়িতে অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়। এইটা দেখবি, এই ফরম্যাটটা খুলবি, অঙ্ক সব নামিয়ে দিবি, ঠিক আছে তো? হ্যাঁ, তুই কিন্তু যখন অঙ্ক করবি এইগুলো লিখবি না কিন্তু, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা স্টার বোঝানোর জন্য। তাহলে এরপর কি করতে হবে? আচ্ছা এটা আমি কি করলাম? এই যে আমি এতক্ষণ যে সেখানে কি তোরা যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলছিস সেটা করলাম, আমি বাকি আর কিছু করেছি এখনো পর্যন্ত, কিন্তু ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ থাকতো না, তারপর ওই অ্যাসেট সাইডে প্রফিট এন্ড লস থাকতো না, তাহলে সেইগুলো কোথায় যাবে? ওইগুলো তো করতে হবে। ভালো করে শোন, জেনারেল রিজার্ভ কি প্রফিট না লস? বল দেখি, জেনারেল রিজার্ভ প্রফিট না লস? প্রফিট। জেনারেল রিজার্ভ কিন্তু প্রফিট। তার মানে যদি জেনারেল রিজার্ভ থাকে এরপরে, যদি জেনারেল রিজার্ভ থাকে তাহলে সেটাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? কি রে মাথায় ঢুকছে? তোকে ভাবতে হবে, যদি এই আইটেমটা করে বুঝতে হবে এটা প্রফিট না লস, প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস। তারপর বল ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা কোথায় থাকতো? কে বলবি? ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে কোন দিক থাকতো? অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটের অ্যাসেটে থাকে, এটা হচ্ছে ব্যবসার লস। তোরা ভাব, নিজেই ভাব, প্রফিট সাধারণত কোন দিক হয়? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে। প্রফিট সবসময় লাইবিলিটি সাইডে থাকে। দেখবি ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যদি পিএল অ্যাকাউন্ট থাকে তার মানে প্রফিট, লাইবিলিটি সাইডে পিএল থাকলে তাকে বলে প্রফিট, আর অ্যাসেট সাইডে পিএল থাকলে তাকে বলে লস।
তাহলে বুঝতে পারছি যদি অ্যাসেট সাইডে পিএল থাকে তাহলে ওটা কি করবি, তোর প্লাস করবি না মাইনাস করবি বল দেখি। আবার বলছি অ্যাসেট সাইডে, আরে এত এত ঘাবড়ে যাচ্ছিস কিছুই নেই, কতবার পারিস না, এটা ব্যালেন্স শিট, এই দিকে অনেক সময় পিএল থাকতো না, অ্যাসেট সাইডে পিএল থাকা মানে কি লস, তাহলে লস হলে এখানে কি করা হবে, যোগ না বিয়োগ, বিয়োগ নরমাল ব্যাপার, তাহলে এখানে কি করব লেস পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে ডেবিট ব্যালেন্স, কি বললাম ব্র্যাকেটে ডেবিট ব্যালেন্স হয়ে গেল। আর কি অ্যাসেট সাইডে আর একটা আইটেম নাম বলতে এরকম থাকতো, মনে করে বলেছিলাম অ্যাডভার্টাইজিং সাসপেন্স বলেছিলাম মনে পড়ছে, তাহলে এটাও তো লস, এটাও তো লস, তাহলে এটাও মাইনাস করতে হবে, লেস অ্যাডভার্টাইজিং সাসপেন্স। আমি কয়েকটা নাম লেখালাম, সব নাম এখন মনে পড়ছে না, যখন অঙ্ক করবো বাকিটা বলা যাবে, বুঝে যাচ্ছে তো। আচ্ছা তোরা যখন অঙ্ক করেছিস, এতগুলো অঙ্ক করেছিস, ব্যালেন্স শিটে কি শুধু জেনারেল পিএল পেয়েছিলি, ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে পিএল পেয়েছিলি, একটা অঙ্ক পেয়েছিলি, পাসনি কিন্তু পেতে পারিস, কিন্তু পেতে পারিস, তাহলে ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে পিএল থাকা প্রফিট না লস, প্রফিট, তাই তো এক হবে। পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেট ক্রেডিট, আর কি লিখবো গুডউইল এক, অ্যাডজাস্টমেন্টে যদি গুডউইল থাকে, অ্যাডজাস্টমেন্টে যদি গুডউইল থাকে তাহলে এক করবি, তাই তো। এবার তো ও এত অঙ্ক হোমওয়ার্ক করে রেখে বাড়িতে, ব্যালেন্স শিটের অ্যাসেটে গুডউইল ছিল, তাই না, আমরা এখন পড়েছিলাম অঙ্ক, অনেক অঙ্ক থাকতো না, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গুডউইল, ব্যালেন্স শিটের অ্যাসেটে যে গুডউইল থাকে সেটা কি করতে হবে, রাইট অফ, রাইট অফ, রাইট অফ মানে কি, রাইট অফ মানে লস, রাইট অফ মানে লস, তার মানে ব্যালেন্স শিটের অ্যাসেটে যদি গুডউইল থাকে তাহলে কি করব, প্লাস না মাইনাস, মাইনাস, তাহলে আর কিছু নেই, এই হচ্ছে ডিসপ্লে, আর কিছু নেই। রাইট অফ গুডউইল করার পর যেটা বেরোলো এটাকে বলে নেট এফেক্ট, কি বলে এটাকে, এবার ওদের কি করবে, এবার শেষ অঙ্ক শেষ, এটা করে দিবি, এটা করার পর কি করবি জানিস তো, তোকে বের করতে হবে স্যাক্রিফাইসিং রেশিও নেট ওয়ার্কিং, 2 নম্বর ওয়ার্কিং, স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিও বের করতে হবে, বুঝতে পারলি কি করলাম, এবারে কি করবো স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিও হয়ে গেল। এবারে 3 নম্বর লাস্ট জার্নাল করবো একটা, কি জার্নাল করবো, গুডউইল ডিসপ্লে করেছিলাম, কি করতাম, আচ্ছা তুই যদি এটা করতে ইচ্ছা না করে নাও করতে, টেবিল এন্ট্রি করি করো, এই এন্ট্রিটা টেবিল এন্ট্রি করি করো, বুঝতে পারলি, টেবিল এন্ট্রির জায়গায় কি করতে পারি, আমি কি শিখেছি না, এই যে নেট যে রেজাল্টটা বেরোবে হয় টেবিল এন্ট্রির মাধ্যমে করে দাও, আর না হলে স্যাক্রিফাইসিং রেশিওর সম্বন্ধে করে দাও, বোঝা গেল কি করলাম, অঙ্ক শেষ, তাহলে বুঝতে পারলি কি করতে হবে, নিশ্চয়ই এবার ওই অ্যান্সারগুলো পেয়ে যাবি, তুমি একটা অঙ্ক করাচ্ছি তাহলে বুঝতে পারবে, বুঝে নেবে। দেখ এই অঙ্কটা করবো, দেখ কোশ্চেনটা দেখে নে, প্লিজ, একটা ব্যালেন্স শিট দিয়েছে আর নিচে 8খানা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বুঝতে পারলি তো, 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা ব্যালেন্স শিট দিয়েছে, তার নিচে 8খানা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, এই বলে দিয়েছে। এইবার 12 নম্বর অঙ্কটা আগের ক্লাসেই করে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি 13 নম্বর অঙ্কটা করাবো, 13 নম্বর অঙ্কটা করাবো। 13 নম্বর অঙ্কটা করতে গেলে বলছি তুমি যে 13 নম্বর অঙ্ক কোশ্চেনে কি বলেছে, বলছে আগের যে কোশ্চেন ছিল 12 নম্বর কোশ্চেনটা, সেই কোশ্চেনটাই থাকবে, ওখান থেকে তুমি 13 নম্বর অঙ্কটা করে দেবে, বুঝলি কি বলতে চাইছে, কি বলেছে পড়ছি, বলছে ওই যে 12 নম্বর কোশ্চেনটা ছিল না, তারপরে কোশ্চেনটা কন্টিনিউ হয়েছে, কি কন্টিনিউ হয়েছে, বলছে পার্টনার এগ্রিড দ্যাট রিভাইজ ভ্যালু অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটিস আর নট টু বি রেকর্ডেড ইন দা বুকস, বলছে বিজনেসের যে পার্টনার ছিল এ বি সি, ওরা কি বলছে যে অ্যাসেটের ভ্যালু আপ হয়েছে বা ডাউন হয়েছে, অ্যাসেটের ভ্যালু ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে, লায়াবিলিটি ভ্যালু ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে, আর নট টু বি রেকর্ডেড ইন দা বুকস, বইতে রেকর্ড করবে। তাহলে কি বললাম বোঝা গেল, এই যে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে বা কমে গেছে, লায়াবিলিটি ভ্যালু বেড়ে গেছে বা কমে গেছে, পার্টনাররা বলেছে এইগুলো বইতে রেকর্ড করবে। কিন্তু আগের দিন 12 নম্বর অঙ্কের কিছু বলেছিলাম না, আগের দিন বলেছিলাম অ্যাসেটের ভ্যালু বা লায়াবিলিটি বেড়ে যাক বা কমে যাক বইতে রেকর্ড করব, আগের দিন রেকর্ড করেছিলাম, আজকে রেকর্ড করব না। ম্যাক্সিমাম অঙ্ক তোরা বলতে স্যার আমাদের এক্সামে কোন অঙ্ক আসে,
রেকর্ড করাটা আসে, রেকর্ড করাটা আসে, এটা আসে না, বাট সিলেবাসে আছে তাই শিখছি। রেকর্ড করাটাই আসে, রেকর্ড না করা আসে না। অর্থাৎ এখন যেটা করছি এটা আসে না পরীক্ষায়, রেকর্ড করাটাই এক্সামে আসে, ঠিক আছে? সুতরাং এই অঙ্ক কি, এখন যে অঙ্কটা করছি এটা খুব রেয়ার অঙ্ক, পুরো বই খুলতে হচ্ছে একটা অঙ্ক, পুরো বই খুলে হচ্ছে একটা অঙ্ক আছে, এই অঙ্ক আসে না পরীক্ষা। আর কি বলেছে, and they also do not want to distribute the generalism, মানে কোম্পানি যে পার্টনার ছিল এবিসি, ওরা বলছে জেনারেলিজমটা ডিস্ট্রিবিউট করতে চায় না, জেনারেলিজম ডিস্ট্রিবিউট করতে চায় না, বুঝতে পারলি তো? বাস। তো নরমাল জিনিস স্যার কিভাবে করব, এর জন্য একটা ওয়ার্কিংস, কি করব, ওয়ার্কিংস এর নাম লেখ, ওয়ার্কিংস এর অঙ্ক আরম্ভ করে দেব। আচ্ছা, ওয়ার্কিংস এর মেন হচ্ছে অঙ্কের ওয়ার্কিংস, লেখ নেট এফেক্ট, কি বের করব, নেট এফেক্ট কি করে বের করব শিখিয়েছিলাম, একটা করে লিখব, এক একটা করে লেখা আরম্ভ কর। আগের দিন করেছিলাম তো, সুতরাং বেশি বলতে হবে না। তো দেখ কোশ্চেনটা, দেখ কোশ্চেনের দিকে দেখা। প্ল্যান্টের ভ্যালু, আমি যেগুলো বলছি সেই আইটেমগুলো পড়। প্ল্যান্টের ভ্যালু বেড়ে গেছে না কমে গেছে বল? প্ল্যান্টের ভ্যালু বেড়ে গেছে, তাহলে কি লিখবি একটা করে, ইনক্রিজ ইন, যেমন যেমন লিখছি তেমন তেমন লিখবি, ইনক্রিজ ইন প্ল্যান্টার মেশিনারি, ইনক্রিজ ইন প্ল্যান্টার মেশিনারি। আমি কি করতে চাইছি জানিস তো, আমি যেটা বললাম প্রথমে প্রফিট গুলো করে নিই তারপর লস করব, ওটা বেটার হবে। ইনক্রিজ ইন প্ল্যান্টার মেশিনারি, প্ল্যান্টের ভ্যালু বেড়ে গেছে কত টাকা স্যার, 10% বেড়ে গেছে, 84,000 10%, 8,400 টাকা। তারপর ফার্নিচার, ফার্নিচার কি বলেছে স্যার, ফার্নিচার হয়েছে 35, ছিল কত 30 ছিল 35 হলো, কত বললো 5,000 টাকা। তাহলে লিখো কি, ইনক্রিজ ইন ফার্নিচার, ৳5,000, 35,000 টাকা থেকে 30,000 টাকা বাড়াতে হবে। তারপর কি বলেছে, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটা কোচ 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্টে কি বলেছে, ইনভেস্টমেন্ট 2,200 টাকা, নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট, ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিটে লেখা নেই। তার মানে কি, এটা আনরেকর্ডেড অ্যাসেট না? আবার বলছি শোন, ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিট অ্যাসেট দেখতে পাচ্ছিস না, ইনভেস্টমেন্ট অ্যাসেট ব্যালেন্স শিট অ্যাসেটে নেই, বলছে এই আইটেমটা ব্যালেন্স শিটে নেই, তুমি এটাকে রেকর্ড করো, মানে আনরেকর্ডেড। তাহলে কি লিখবে এখানে, ইনভেস্টমেন্ট লেখ, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এটাকে লিখবি ইনভেস্টমেন্ট, বা এই কথাটাই লিখো, আমি এটা লিখলে বেটার হবে, ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। কত টাকা ইনভেস্টমেন্ট রেকর্ড করব, কত টাকা দিচ্ছে দেখ ইনভেস্টমেন্ট, 2,200 টাকা, আর কিছু নেই। আচ্ছা আরেকটা আছে দেখ, কেইটাসটা খোঁজ, কেইটাসটা কি বলেছিল, কেইটাস যা ছিল, বলছে কেইটাসটা বলছে 1,500 টাকা আমরা নেব না, ছেড়ে দিচ্ছে 1,500 টাকা। তাহলে আমরা কি লাভ না লোকসান, লাভ। তাহলে কি হবে, যোগ হবে, এখানেই আসবে। তাহলে কি লিখবো, আচ্ছা কেইটাসটা 1,500 টাকা ছেড়ে দিল, তাহলে কি হবে, কেইটাস বাড়লো না কমলো, তাহলে কি লিখতে পারি, ডিক্রিজ ইন কেইটাস, ডিক্রিজ ইন কেইটাস, ডিক্রিজ ইন কেইটাস। কত টাকা, 1,500 টাকা, টোটাল করে টোটাল 17,100 টাকা হচ্ছে, এখনো পর্যন্ত 17,100 টাকা হচ্ছে। আচ্ছা এবার লেস করবো একটা করে লেস করবো, ঠিক আছে। স্টক, প্রথমে করছি স্টক, 10% কমে গেছে, তাই তো, 50,000 টাকা ছিল, 10% কমে গেছে, তাহলে কত কমলো, 5,000 টাকা। তাহলে লিখবো কি, বল কি লেখা উচিত, ডিক্রিজ ইন স্টক। ছিল 10% কমে গেছে, মানে 5,000 টাকা। তারপর কি বলেছে, বিল্ডিং, কি বলেছে, 5% কমে গেছে, 1,20,000 5%, 6,000 টাকা। লেস ডিক্রিজ ইন, কি বলে, ডিক্রিজ ইন বিল্ডিং না, 1,20,000 5%, 6,000 টাকা। তারপর কি বলেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট,
কার উপর ডেটার উপর তো প্রভিশন ফর ডাউটফুল ডেট হলে এটা কি বিজনেসের প্রফিট না লস লস এটাও মাইনাস হবে তাহলে কি লিখবো লেস ডিক্রিজিং ডেটা কত টাকা 5% 70 আর 5% 3500 কত টাকা আচ্ছা দেখা এত অবধি হলো তারপর কি আছে এবার হচ্ছে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল ভালো করে পড় 500 টাকার একটা ইলেকট্রিক বিল ছিল যেটা কিনা রেকর্ডই করা হয়নি রেকর্ড করতে হবে মানে লাইবিলিটি বাড়বে লাইবিলিটি বেড়ে যাবে মানে লস লেস হবে শুধু আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল লিখতে পারিস কত টাকা ছিল রে 500 হয়ে গেল আর কি বলেছে আচ্ছা প্লাস মাইনাস করে জানিস তো কত দাঁড়াচ্ছে 2100 টাকা এবং একটা প্লাসে বেরিয়েছে না মাইনাসে বেরিয়েছে প্লাসে বলে তাকে কি বলে প্রফিট অন ডিভ্যালুয়েশন লিখেছে প্রফিট অন ডিভ্যালুয়েশন থেকে এই অঙ্ক শেষ হয়েছে প্রফিট অন ডিভ্যালুয়েশন এবার কি করতে হবে আর একটাই আইটেম ছিল জেনারেল রিজার্ভ কি বলেছে জেনারেল রিজার্ভটা কি পার্টনাররা ডিস্ট্রিবিউট করবে বলেছে না ডিস্ট্রিবিউট করবে তার মানে এর সঙ্গে কি অ্যাড হয়ে যাবে বুঝা যাচ্ছে তো কি রে বুঝতে পারলি জেনারেল রিজার্ভ কত টাকা ছিল বল 45 যোগ করে দে গুডউইল তো নেই কোনো ঝামেলা নেই ওরা হচ্ছে 47,100 টাকা এই যে অ্যানসার বেরোলো এটাকে বলে নেট এফেক্ট ঠিক আছে করে ফেল আচ্ছা দেখ হয়ে গেল নেট এফেক্ট এবার আমাকে একটা সিঙ্গেল জার্নাল এন্ট্রি করতে হবে সিঙ্গেল জার্নাল এন্ট্রি করার জন্য আমাকে দুটো অপশন খোলা আছে হয় টেবিল এন্ট্রি না হলে স্যাক্রিফাইসিং রেশিও গেইনিং রেশিও আমি স্যাক্রিফাইসিং রেশিও গেইনিং রেশিওতে করে দেব খুব তাড়াতাড়ি হবে এই জন্যই করব পার্টনার ঠিক আছে পার্টনারের নাম কি ছিল এবিসি ওল্ড রেশিও কত ছিল বলতে কি 3:6 2:6 1:6 নিউ রেশিও কত ছিল ইকুয়াল 1/3 1/3 1/2 এখানে লিখো স্যাক্রিফাইসিং আর গেইনিং তাই তো স্যাক্রিফাইসিং আর গেইনিং নিয়ম কি ছিল 3:6 থেকে 1/3 বাদ দেব 2:6 থেকে 1/3 বাদ দেব আর 1:6 থেকে 1/3 বাদ দেব দেখ 2:6 থেকে 1/3 বাদ দিলে 0 হয় তাহলে সবাই জানে বল কেন 0 হয় 2 কে 6 দিয়ে কাটলে কত হয় 1/3 1/3 মানে 1/3 করলে 0 হয় আর 6 আর 3 এর এলসিএম করলে কত হয় 6 হয় ঠিক আছে তো এটা হচ্ছে 3 মাইনাস 2 মানে 1/6 আর এটা কত হবে এটা প্লাসে বেরিয়ে যাবে প্লাসে বেরোলে কি বলে স্যাক্রিফাইসিং আর এখানে 3 আর 6 লব্ধ করলে 6 1 মাইনাস 2 মানে মাইনাস 1/6 এটা কি গেইন ক্লিয়ার ক্লিয়ার এটা টুকে দিস নাকি টুকে নে কারণ টোকার দরকার টুকে নে তারপর আমি করছি জার্নালটা করাচ্ছি ঠিক আছে জার্নালটা বলে দিই উপরটা মুছে দিই রে উপরটা তো হয় উপরটা মুছে দিচ্ছি জার্নালটা বলছি রে কি শিখিয়েছিলাম মনে আছে আমি বলেছিলাম টেবিল এন্ট্রি থেকে জার্নালটা খুব ইজি কিন্তু এই স্যাক্রিফাইসিং রেশিও গেইনিং রেশিও থেকে জার্নাল করার নিয়মটা কি যেই পার্টনার গেইন করছে তার থেকে টাকা নেবে দেখ গেইন করেছে কে স্যার সি গেইন করেছে যে গেইন করেছে তাকে তো টাকা দিতে হবে তাহলে সে তো এখন টাকা দিতে পারবে না টাকা দিতে না পারলে ওর ক্যাপিটাল থেকে কমিয়ে দেবে ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হবে ডেবিট ঠিক আছে ডেবিট অর্থাৎ সি অ্যাকাউন্ট ডেবিট হবে সি অ্যাকাউন্ট ডেবিট কিন্তু স্যাক্রিফাইস করলো কে এই এ স্যাক্রিফাইস করেছে এ স্যাক্রিফাইস করছে তার মানে ও তো টাকা পাবে তাহলে ও পেলে ও ক্যাপিটাল বাড়বে না কমবে বাড়বে তাই ক্রেডিট হলো টু এ সি অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট কত টাকা ছিল বলতো টাকাটা নেট এফেক্ট 47,100 কে 1/6 দিয়ে করবে তো 47,100 ইনটু 1/6 7,850 শেষ এবার একটা ব্যালেন্স শিট করতে বলেছে করে দে সমস্যা হবে না একদম তাড়াতাড়ি হয়ে যাবে ব্যালেন্স বুঝে দিই হলে
ব্যালেন্স শিট কিছুই হবে না রে, ব্যালেন্স শিট যেটা মেন কোশ্চেন ছিল ওটা দেখে দেখে টুকে দে, বুঝতে পারলি? ব্যালেন্স শিটটা দেখে দেখে টুকে দিতে হবে, এটাই হচ্ছে কাজ। ব্যালেন্স শিট তোকে দেখে দেখে টুকতে হবে, যা ছিল সেটাই দেখে দেখে টুকে দে। তার মানে এটা কি বলেছে, বলেছে অ্যাসেটের ভ্যালু বা লাইবিলিটির ভ্যালু বেড়ে যাক বা কমে যাক, ব্যালেন্স শিটে কোনো ইফেক্ট পড়বে না। বলছে অ্যাসেটের ভ্যালু বা লাইবিলিটির ভ্যালু বেড়ে যাক বা কমে যাক, এটা বইতে দেখাবো। তার মানে কি আগে যে ব্যালেন্স শিট ছিল এখন তাই ব্যালেন্স শিট হবে, তো দেখে দেখে বসাতে হবে। এটা খুব সোজা কাজ, দেখে দেখে তোকে বসাতে হবে। ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4/19, এদিকে লিখবো লাইবিলিটিস, এদিকে লিখবো অ্যাসেটস। ঠিক আছে, এখানে লিখছি ক্রেডিটার্স, দেখে দেখে বসা। ক্রেডিটার্স 52,000 টাকা ছিল। জেনারেল রিজার্ভ $45,000 টাকা ছিল, ঠিক আছে তো? ক্যাপিটাল এ বি সি, এর ক্যাপিটাল কত ছিল? 1,20,000। এই আমাকে বল দিকে বলার চেষ্টা কর, একটাই জিনিস বোঝা যাবে, কি বোঝালি? এর ক্যাপিটাল তো ব্যালেন্স ছিল 1,20,000, আর জার্নালটা কি করেছিলাম বলতো? জার্নালটা কি করেছিলাম বল? এ অ্যাকাউন্ট ডেবিট টু সি অ্যাকাউন্ট, মানে সি টু এ, সি ডেবিট টু এ অ্যাকাউন্ট করেছিলাম। তার মানে কার ক্যাপিটাল বাড়ছে, এর বাড়ছে নাকি সির বাড়ছে? এর বাড়ছে, তাই না? এ কি আছে, তাই এ তো কেই আছে, মানে এর বাড়ছে। তার মানে এর কত টাকা বাড়বে? 7,850। তাহলে সির বাড়ছে না কমছে? কমছে। তাহলে সির ক্যাপিটাল কত ছিল? 80,000 টাকা। তার থেকে 7,850 কমে গেল। বোঝা গেল? এটা বুঝে নিস তো? বুঝতে পারছিস এটা? তাহলে 1,87,850। বি কোনো চেঞ্জ হয়নি, বি ছিল 1,00,000, আর সি হচ্ছে 72,150। তিনটে যোগ করে কত হচ্ছে? 3,00,000 টাকা। এখন সাইড দেখে দেখে বসা, কিছু নেই। ক্যাশ 8,000 টাকা, ব্যাংক 35,000 টাকা, ঠিক আছে? ডেটার 70,000 টাকা, স্টক 85,000, ফার্নিচার 30,000, প্ল্যান্ট এন্ড মেশিনারি 84,000, বিল্ডিং 1,20,000। এই সংখ্যা টোটাল 3,97,000, 3,97,000। এই সংখ্যা, ঠিক আছে?